এই তিন শর্তে যারা রাজি হবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরে ইনশাআল্লাহ আগামী 5টা বছর অন্তত আমরা বিশ্বকে এই মেসেজ দিতে চাই, জাতি হিসাবে অপশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আমাদের প্রথম শর্ত, যারা আমাদের সাথে আসবেন তাদেরকে ওয়াদা করতে হবে নিজে দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেবেন না। এটা নাম্বার 1। নাম্বার 2, সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, কেউ বিচার বিভাগের উপর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী যে সনদ ইতিমধ্যে তৈরি হয়েছে সেই সনদ বাস্তবায়নের সক্রিয় উদ্যোগ নিতে হবে, বিরোধিতা করতে পারবেন না। এই তিন শর্তে যারা রাজি হবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরে ইনশাআল্লাহ আগামী 5টা বছর অন্তত আমরা বিশ্বকে এই মেসেজ দিতে চাই, জাতি হিসাবে অপশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ডাক আমরা দিব, এ ডাক কবুল করার দায়িত্ব সংশ্লিষ্ট সংগঠনগুলার। আমরা কাউকে জোরও করব না, আসতেও জোর করব না, না আসতেও জোর করব না। আমরা আশা করব যে সবাই এই ডাকে সাড়া দিবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে। আল্লাহ আমাদের সহায় হন। আপনারা দোয়া করবেন। এখন থেকে আর আপনারা নাই, যেহেতু দেশ গড়ার অঙ্গীকার আমরা সবাই করেছি, আর যেহেতু সবাই যুবক, ইনশাআল্লাহ এখন থেকে সবাই আমরা এবং আমরা হয়ে সামনে পথ চলবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আপনার আমার সকলের জন্মভূমি। এই বাংলাদেশে আমরা সম্মানের সাথে বাঁচতে চাই, সম্মানের সাথে থাকতে চাই, বিশ্বের দরবারে আমরা একটা সম্মানের জায়গা চাই, সমাজে একটু শান্তি চাই, ছেলে মেয়েদের উন্নত লেখাপড়া চাই, উন্নত চরিত্রের মানুষ হয়ে তারা রাষ্ট্রের সেবা করবে সেই রকম নাগরিক হিসেবে তাদেরকে দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের দেশটি জনগণ যেমনটা আকাঙ্ক্ষা করে তেমনটাই চলছে। আমরা দেখতে চাই এখানে ধনী এবং দরিদ্রের ব্যবধানটা আকাশ এবং গাছের তলা পর্যন্ত নয়, কেউ 20 তলা আর কেউ গাছতলা এমন নয়, বরঞ্চ কাছাকাছি একটা ভারসাম্যপূর্ণ জীবন আমরা দেখতে চাই। মনে রাখবো আমরা অবশ্যই যারা সমাজের পরিশ্রমী মানুষ, তাদের হাড় ভাঙ্গা পরিশ্রমের উপরে আজকের এই দালানটা তৈরি হয়েছে। এই দালানের প্রত্যেকটা ইট আপনি আমি কাঁধে করে বহন করে এখানে তুলে নিয়ে আসিনি, তারাই এটা এনেছে। তারা কষ্ট করে এই রাস্তার ভিতরে হোক আর এখানে হোক, তারা সিমেন্ট এবং বালু আর কংক্রিটকে একত্রিত করেছে, মাথায় করে কাঁধে করে এগুলা তুলে এনেছে। কোনো সময় মেশিন দিয়ে সেগুলাকে এলিভেটর দিয়ে তুলে নেওয়া হয়েছে, কিন্তু সেখানেও শ্রমিক লাগে, মানুষ লাগে, সেটা আপনি আমি করি নাই, এটি তারা করেছে। যে রাস্তা দিয়ে গাড়ি চলে, আমরা চলি, হাঁটি, সেই রাস্তাটা তারাই করেছে। সেই ড্রেন পরিষ্কার না করলে ঘর থেকে বের হয়ে আপনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, ওটা তারা পরিষ্কার করে। ময়লার যে ভাগাড়টা পরিষ্কার না হলে মানুষের সমাজের মৃত্যু হবে, ওইটা তারা পরিষ্কার করে আমাদের সমাজকে চালু রাখে। এরকম একটা একটা করে যদি আমরা ধরি তাহলে দেখব তাদের ত্যাগের উপরেই আমাদের এই সুখের জীবন। এখন পারি না। আমি যখন সিলেটে ছিলাম মাঝে মাঝে কিছু ছোট লোকের সাথে আমার মোলাকাত হতো। আমি দেখতাম একজন রিক্সাওয়ালাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার চুল ধরে টানা হচ্ছে, গালে চড় কষিয়ে দেওয়া হচ্ছে। কোনো সময় গাড়িতে থাকলে গাড়ির দরজা খুলে নেমে বলতাম আমাকে একটা চড় মারেন। বলতো আপনাকে? বলে আমি ওর মতো একজন। ওরে তো আস্তে করে মেরে দিছেন, সাহস থাকলে আমার একটু মারেন, দেখি আপনার হাতে কত শক্তি। হা করে তাকায়। কি করেছে ও? ওই যে 10 টাকার জায়গায় 20 টাকা চেয়েছে ভাড়া। আমি আপনার পকেটে হাত দিয়েছিল? কয় না, তা দেয়নি। ছুরি ধরে গলায় যদি এসে বলতো যা আছে খুলে দে, হাইজ্যাকার এসে তখন কি করতেন? কিছু বলে না। আমি বললাম তখন বাপ বাপ দেখে তার হাতে সবকিছু তুলে দিতেন। আর তার রিক্সায় আপনি বসেছেন, সে তার রক্তকে
পানি করে ঘাম জড়িয়ে আপনাকে টানে এই জায়গায় এনে আপনাকে হাজির করেছে, পৌঁছে দিয়েছে, এখন 10 টাকার জায়গায় 20 টাকা চেয়েছে, আপনার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, আপনার পকেটে সেই পরিমাণ টাকা না থাকতে পারে, বুঝাইয়া বলুন ভাই এটাই তোমার ভাড়া, এর বেশি আমার কাছে নাই। আপনি ওর গায়ে হাত দিতে গেলেন কেন? আপনার হাতে খুব শক্তি, তো মারেন দেখি, এখন আমাকে মারেন। কয় যে আমাকে ক্ষমা করে দেন। আমি ক্ষমা আর কাছে চাইতে হবে না, ক্ষমা ওর কাছে চান। চড় আপনি আমাকে মারেন নাই, আপনি যারে চড় মেরেছেন তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইছে। আমি বলি ঠিক আছে, আপনার আর 10 টাকা বাড়তি দেওয়া লাগবে না, আপনি যান। আমি তখন ওই রিক্সা চালক ভাইটাকে বুকে জড়িয়ে বলতাম, ভাই তুমি মনে কষ্ট নিও না, সকল মানুষ সমান নয়। এই নাও আমার সঙ্গতিতে সামান্য একটু উপহার তোমার বাচ্চাদের জন্য দিলাম, এটা খুলে দেখো না যে কত দিয়েছি, তুমি নিয়ে যাও। ঘরে যখন ফিরবে তোমার বাচ্চাদের জন্য কিছু কিনে নিও। তাতে কি আল্লাহ তাআলা আমাকে ফকির বানাই দিছেন? আল্লাহ তো সম্মানের সাথে আমাকে রেখেছেন। আমি সমাজের মানসিকতার কথা বললাম। হয়তো আলহামদুলিল্লাহ এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ এমন না, কিন্তু সমাজে এমন চরিত্রের লোক আছে তো নাই? আছে। উনি অফিসে গিয়েছেন তার একটা ন্যায্য কাজের জন্য। অফিসে যিনি বসে আছেন সরকার তাকে বেতন দেয়, তার তো ওখানে কোনো টাকা পয়সা লেনদেন করার কথা না, কিন্তু সেখানে অনেক সময় ওরা চাইয়েও নেই, আবার নিজে খুশি হইয়া আগ বেড়ে দিয়ে দেয়। আপনি শিক্ষিত ডাকাতকে টাকা দিচ্ছেন, আপনার কলিজা কাঁপে না, কিন্তু একজন শ্রমিককে আপনি এইভাবে তার সাথে দুর্ব্যবহার করছেন, আপনি খুব সাহসী বীর, লজ্জা করা উচিত। আপনি আকৃতিতে মানুষ হলেও আপনি খাসলতে মানুষ নন। কেন ভাই আমাদের সমাজে এই ব্যবধানটা? এটাকে অশিক্ষিত মানুষগুলা করে, শিক্ষিত মানুষেরা করে। হ্যাঁ, শিক্ষা তাদের অর্জন হয়েছে, কিন্তু তারা সুশিক্ষিত নয়। তারা সুশিক্ষা অর্জন করেননি, তারা যে শিক্ষাটা অর্জন করেছেন এটা কুশিক্ষা। এই কুশিক্ষাকেই আজকে সমাজকে একদম জর্জরিত করে ফেলেছে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমাজের সর্বাঙ্গে এখন দুর্নীতি। আপনি যেখানে যাবেন দুর্নীতির কবলে পড়বেন। এমনকি একজন ভিক্ষুক সেও দুর্নীতির কবলে পড়ে। আপনারা বলবেন ওই ভাই বা বোনটি কেমনে দুর্নীতির কবলে পড়ে? হ্যাঁ, পড়ে তো। বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে হলে এর চেয়ে আরো বড় ভিক্ষুককে তার চাঁদা দিতে হয়। এই রাস্তায় তুমি ভিক্ষা করবা, তোমার ভিক্ষা শুরু হওয়ার আগে, আগের দিনের জমা থেকে আগে চাঁদা দিতে হবে। সে যদি বলে যাওয়ার সময় দিব, বলবে এখানে তোমার জায়গা নাই, যাও, চলে যাও। আমি শুনি, একদিন পরীক্ষা করার জন্য রাজপথে বনানীর রাস্তায় নামলাম, 3-4 জন ভিক্ষুক লাইন ধরে বসা। সালাম দিলাম, জবাব তারা দিল না। আসলে এইভাবে জবাব দেওয়ার কথা না, সমাজে এর প্রচলন নেই। আমি কোনো কিছু মনে করিনি। এরপরে দরদ দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই কতদিন ধরে এখানে ভিক্ষা করো? একজনকে বললো স্যার 7-8 বছর হয়ে গেছে। আমি তো মেলার সময় তুমি ভিক্ষা করেছো, এখনো তোমার ভিক্ষা করতে হয়? করা লাগে। তাই আমি বললাম যে কেমন মানুষের কাছ থেকে সহযোগিতা পাও? খারাপ না, সারাদিনে 2000-2500 এরকম হয়ে যায়। মাশাআল্লাহ, তাইলে তো কম না। স্যার থাকে না। থাকে না কেন? যে প্রথমেই 400 টাকা দিয়ে এখানে বসতে হয়। আমি জিজ্ঞেস করলাম কারে দিতে হয়? আপনি বুঝে নেন। মানে সে আমার দিকে ইশারা করলো আর যে আপনি বুঝে নেন। আমি বললাম এটা কি প্রতিদিন? স্যার শুরু করার আগে দিতে হয়, নইলে এখানে বসতে দেয় না। এখন বলে তো বড় ভিক্ষুক কে? ওই রাস্তায় যে বসে আছে, নাকি ডাকাতি করে যে চাঁদা নেয় সে? রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি, সেই কথার যেন বাস্তব প্রতিধ্বনি যারা এরকম করে। এখন যারা ভিক্ষুকের হাত থেকেও টাকা নিতে লজ্জা হয় না, তারা কত বেপরোয়া বেশরমা চিন্তা করেন এবার। সেই চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ, মামলাবাজ
এই লোকগুলার কারণে আমাদের সমাজে নিরীহ মানুষের শান্তি নাই, একেবারেই নাই। জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, তার সম্পদের নিরাপত্তা নাই। এইভাবেই দেশ চলতে থাকবে? এর নাম স্বাধীন দেশ? আজকে বিজয়ের মাস না? ডিসেম্বর মাস আমাদের গর্বের বিজয়ের মাস। তো কি এই মাস পর্যন্ত এসে আমরা কি দেখছি? 54 বছরে আমরা দেখছি এইরকম একটা চিত্র, যেখানে আবাল বৃদ্ধ বনিতা কারো জীবনে কোনো নিরাপত্তা, সম্মান এবং শান্তি নেই। আমরা এই পচা সমাজটাকে পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় যে আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা পারবো, বিইজনিল্লাহ। আল্লাহ তাআলার সাহায্যে ইনশাআল্লাহ আমরা পারবো। অনেকে এগুলা স্বীকার করে, তারপরে বলে যে ভাই এই কাজটা কে করবে? আমি বলি আপনি করবেন, আমি করব। ইংলিশে একটা ফ্রেজ আছে যে সবাই তো বুঝে, বাট হু উইল বেল দ্য ক্যাট? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আসো, আমিও বাঁধবো, তুমিও বাঁধবে। এই